স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। নির্বাচন না হওয়ার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের। মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা। এবার বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মার জবানবন্দি। প্রার্থীদের নিরাপত্তা প্রটোকল নিয়ে এখনো আলোচনা করেনি সরকার, জানালেন ইসি সচিব। প্রায় 200 পর্যবেক্ষক আসছে ইইউ থেকে, আগ্রহী তুরস্ক। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল, পদে পদে ক্ষতিগ্রস্ত মানুষ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, দক্ষতার অভাবে তরুণদের বিদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। এবং কর্মস্থলকে বাঁচাতে গিয়ে দিতে হলো প্রাণ। মালয়েশিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিরাপত্তা কর্মী নিহত। গ্রামের বাড়ি নাটোরের শোক, লাশ ফিরিয়ে আনার দাবি। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় একথা জানান তিনি। বলেন, যারা 71-এ ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। স্বপ্ন দেখাতে নয়, বিএনপি বাস্তবায়নে বিশ্বাসী বলেও জানান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে, দেশের সুনাম নষ্ট হবে। যারা 71-এর মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল। 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নির্বাচন যেন না হয় সে অবস্থা তৈরির চেষ্টা করছে একটি বিশেষ মহল। ফ্যাসিবাদের দোসরদের তোষণ করেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপি নেতারা আরও বলেন, ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ ও পতিত শক্তি। আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই দেশ জুড়ে ভোটের মাঠ ছিল সরগরম। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর নেতাদের মুখে উঠে আসছে নানা ষড়যন্ত্র তত্ত্ব। জীবন মৃত্যুতে লড়াই করছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার, আর ভোট না হলে লাভবান হবে প্রতিবেশী রাষ্ট্র ও ক্ষমতাচ্যুতরা। মহল বিশেষ একটি
অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয়। কোনো কারণে নির্বাচনটা করতে না পারি তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না। ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। একই স্থানে ড্যাব আয়োজিত আলোচনায় বিএনপি নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় সংসদে জয়ী হয়ে একটি দলের আস্ফালন ভালোভাবে নেয়নি জনগণ। আপনাদের ক্ষমা এবং আপনাদের ঔদ্ধত্য কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল। একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আওয়ামী লীগ দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। আমরা এই বাংলাদেশের দরিদ্র মানুষের আমরা স্বাধীনতা এনেছিলাম, সেই স্বাধীনতা যেন আমরা বজায় রাখতে পারি। সব ষড়যন্ত্র প্রতিরোধ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একদিনের ব্যবধানে বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করল ভারত। বুধবার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় নয়াদিল্লি। এই তলব অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কয়েকদিনে দেশটির সঙ্গে ঢাকার নানা বিষয়ে মতপার্থক্য বেড়েছে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের একদিন পরেই দিল্লিতে তলব করা হলো বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এ তলব অপ্রত্যাশিত নয়। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে জানিয়ে তিনি বলেন, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সরকারের বক্তব্য নয়। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জটিল হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা কঠিন। আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটা ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা হয়। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে। ভারত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত দিয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সর্বশেষ যে বক্তব্য তাদের এসে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। এই কারণে তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই, আমরা জানি আমরা কি করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট বার্তার প্রতিক্রিয়ায় উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে দেশটি। দিল্লি শেখ হাসিনাকে থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না বলেও মনে করেন তৌহিদ হোসেন। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় ভারতীয় গণমাধ্যমের আগ্রাসন বন্ধ, শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞ মামলার পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে ডাকসু নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞের পলাতক আসামিদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। পরে নেতাকর্মীরা সড়ক ছেড়ে দিলে প্রায় 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। হত্যা চেষ্টার মূল আসামি ফয়সালের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব। তার সহযোগী নুরুজ্জামান নোমানিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওসমান হাদিকে গুলির ঘটনায় একযোগে তদন্ত নামে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে শুরুতেই গ্রেপ্তার করা হয় আব্দুল হান্নানকে, কিন্তু ঘটনার অনেক আগেই মোটরসাইকেল বিক্রির কথা আদালতে জানান হান্নান। পরে তাকে 3 দিনের রিমান্ড দেন আদালত।
গ্রেপ্তার রিমান্ডে যখন কারাগারে হান্নান তখন তদন্তে নতুন মোড় আনে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকের তালিকায় নেই হান্নানের নাম, দুটির নাম্বার প্লেটও ভিন্ন। এদিকে মঙ্গলবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মামলার মূল আসামি ফয়সাল করিমের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার ঢাকায় সিএমএম আদালতে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। ঘটনা সম্বন্ধে তারা গুরুত্বপূর্ণ তথ্য তাদেরও কাছে তারা অবগত আছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাদেরকে এই ঘটনার সঙ্গে বিষয়ে তারা যে অবগত সেটা পাওয়া গেছে। ফয়সালের সহযোগী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে এদিন আদালতে হাজির করে পুলিশ। আদালতকে তিনি বলেন, পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছিল ফয়সাল। পরে জড়িতদের শনাক্তে তাকে 3 দিনের রিমান্ডে পাঠান আদালত। স্বীকার করেছে যে তাকে মাইক্রো গাড়ি তার দেওয়া মাইক্রো গাড়িতে সে বনে বাসা থেকে বের হয়ে গেছে। তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেছেন। এই মামলায় ইতিমধ্যে রিমান্ডে রয়েছেন ফয়সালের স্ত্রী, বান্ধবী শ্যালক ও আরেক সহযোগী কবির। যদিও হত্যাচেষ্টার তথ্য ও ফয়সালের অবস্থান সম্পর্কে অবগত না থাকার কথা তারা জানিয়েছেন আদালতকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ভোটের আগে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে। প্রার্থীদের হাতে অস্ত্র আচরণবিধি ভঙ্গ করবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে বলেও মন্তব্য করেন ইসি সচিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার পর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনের প্রার্থীদের অগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া এবং গানম্যান নিয়োগের সুযোগ দিতে নীতিমালা জারি করে সরকার। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, লাইসেন্স তাদের আমরা দিব। তবে প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, প্রার্থীর সঙ্গে অস্ত্র থাকলে আচরণবিধি ভঙ্গ হবে কিনা সে উত্তর দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে, আমার সাথে যেহেতু এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকে কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। এদিকে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার 6ষ্ঠ দিনও ফাঁকা রাজধানী সহ সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যদি কোনো প্রার্থী এই আইন বা বিধি মেনে না চলে এবং তার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনগত যে বিধান আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মনোনয়নপত্র নিতে যারা এসেছিলেন সংশয় প্রকাশ করেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রার্থীকে দিতে হবে 50,000 টাকা। জমাদানের শেষ তারিখ 29 ডিসেম্বর। নির্বাচনী মাঠ আমরা দেখতে চাই যে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এদেশের মানুষ ভোটের কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রত্যাশা একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে সরকার। এদিন 24-এর ডামি প্রার্থীরা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য নির্বাচন কমিশনে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। দালাল, এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। তারপরে প্রতারণা, এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে।
11টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পুরান ঢাকার ইসলামবাগের আগুন। তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভবন ধসের শঙ্কা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা 1:30 আগুন লাগে পুরান ঢাকার ইসলামপুরের একটি বহুতল ভবনে। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় ছিল প্লাস্টিকের গোডাউন, যেখানে সূত্রপাত আগুনের। অনেকের পুড়ে গেছে বাড়িঘর, হয়েছেন সর্বশান্ত। ফায়ার সার্ভিস গাড়ি আসছে কিন্তু পানি দিতে পারতেছে না, উপরে পানি দিলেই পানি শেষ হয়ে যাচ্ছে। নদী বন্দরে পানি উড়ান যায় না, পানি দেওয়া পর্যন্ত এই জন্য পানি এই জন্য একটু বেশি লেগে গেছে। ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় বিকেল 4টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অপরিকল্পিতভাবে গোডাউন নির্মাণকে আগুনের কারণ হিসেবে দুষলেন তারা। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। 4টার সময় আমরা এই আগুনকে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখনো নির্বাপনের কাজ চলছে। আমাদের লোকজন, আমাদের ফায়ার ফাইটাররা এখনো ভিতরে আছে, তারা কাজ করতেছে। অগ্নি নির্বাপন শেষে আমরা টোটাল এলাকাকে সার্চ করব। এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া ভবনগুলো ধসে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। মেহানি, সময় সংবাদ, ঢাকা। নিজ কর্মস্থলে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ কবির। নিহতের গ্রামের বাড়ি নাটোরের বড়াই গ্রামের কৈলাপাড়ায় স্বজনদের শোকের মাতম। মালয়েশিয়ার জোহর জেলার জোহর ওল্ড টাউন এলাকার একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা কর্মীর চাকরি করতেন মোহাম্মদ কবির। গত 16 ডিসেম্বর রাতে সেখানে হানা দেয় একদল দুর্বৃত্ত। এ সময় তাদের বাধা দিলে কবিরকে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা কবিরের পরিবার। দ্রুত মরদেহ দেশে ফিরে আনতে সরকারের সহায়তা কামনা করেছেন তারা। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল, জমি এবং অন্যান্য সম্পদ চুরি করেছে ভেনেজুয়েলা। এসব ফেরত না দিলে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি আরও বাড়বে বলেও হুঁশিয়ার করেন তিনি। ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। লন্ডনে বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান এবার নিজেই জানালেন দেশে ফেরার তারিখ। ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশ ভারত সম্পর্কে ফের টানাপোড়েন। হাই কমিশনারকে পাল্টা তলব নয়াদিল্লির। স্বাভাবিক হিসেবেই দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাই কমিশন অভিমুখে মিছিল। এবং হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার। হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মার জবানবন্দি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন আদনান তুর্য। ধন্যবাদ যশোয়া। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।